বন্ধুরা, আমরা যখনই জীবনে ফিট হওয়ার কথা ভাবি অথবা ব্যায়াম করবার একটা চিন্তা করি, তখন আমরা অনেক সময়তেই একটা অজুহাত খুঁজি এবং সেটা এড়িয়ে যাই। কিন্তু আমরা যদি এই অজুহাতগুলোকে দেখানো বন্ধ করে দিই আর আমাদের জন্য যেটা দরকার আমরা যদি সেই রকম পদক্ষেপ নিই, তাহলে আমাদের জীবনের কেমন পরিবর্তন হতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে। ডেভিড গগিন্স, যার একসময় শারীরিক ওজন ছিল 300 পাউন্ড, সেখান থেকে তিনি মাত্র 3 মাসে তার ওজন 100 পাউন্ড কম করেন এবং মার্কিন সেনাবাহিনীর নেভি সিলে জয়েন করেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কে এই ডেভিড গগিন্স? ডেভিড গগিন্স হলেন একজন অবসরপ্রাপ্ত নেভি সিল এবং মার্কিন সশস্ত্র বাহিনীর একমাত্র সদস্য, যিনি সিল প্রশিক্ষণের 2 হেল সপ্তাহ, ইউএস আর্মি রেঞ্জার স্কুল এবং এয়ারফোর্স ট্যাকটিক্যাল এয়ার কন্ট্রোলের ট্রেনিং সম্পন্ন করেছিলেন। এর সাথে তিনি একজন আল্ট্রা ম্যারাথন রানার এবং 60টিরও বেশি আল্ট্রা ম্যারাথন, ট্রাইঅ্যাথলন এবং আল্ট্রা ট্রাইঅ্যাথলন সম্পন্ন করেছেন। তিনি মাত্র 17 ঘন্টার মধ্যে 4030 বার পুল আপস করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। কিন্তু তার জীবনের শুরুটা অতটা সহজ ছিল না। তিনি তার মানসিকতা এবং পরিশ্রমের জোরে জীবনে এত কিছু অর্জন করতে পেরেছিলেন। এক সময় তিনি তার জীবনে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করবার টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন, কিন্তু সেখান থেকে তিনি সশৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমের দ্বারা নেভি সিলে জয়েন করেন এবং জীবনে ঘুরে দাঁড়ান। ডেভিড গগিন্স তার লেখা বই কান্ট হার্ট মিতে তার জীবনের এই সংগ্রামের কথাই আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি তার বইতে এটা বলেছেন যে কিভাবে একজন মানুষ সশৃঙ্খলা, মানসিক দৃঢ়তা এবং কঠিন পরিশ্রমের দ্বারা জীবনে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক ডেভিড গগিন্স তার লেখা বই কান্ট হার্ট মিতে আমাদেরকে এমন একটা পথ দেখিয়েছেন যেটা অনুসরণ করে আমাদের অতীতকে দূরে সরাতে পারবো, নিজের জীবনের ভয়কে জয় করতে পারবো এবং একটা পরিপূর্ণতা জীবনযাপন করতে পারবো। গগিন্স 1975 সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। শৈশবকালে গগিন্স অন্যান্য শিশুদের মতো বাইরে খেলার খুব একটা সুযোগ পাননি। তার পিতা ট্রুনিস একজন ব্যবসায়ী ছিলেন, যিনি একজন ডিস্কোর মালিক ছিলেন। তার পিতা খুব একটা ভালো মানুষ ছিলেন না এবং তাকে মানসিকভাবে নির্যাতন করত। ট্রুনিস তার ডিস্কোর জন্য কর্মী নিয়োগ করবার পরিবর্তে তার পরিবারের লোকজনদেরকে দিয়ে তার ডিস্কোর কাজগুলোকে করাতেন। গগিন্স 6 বছর বয়স থেকেই এই ডিস্কোতে কাজ করতেন এবং তার পিতা তাকে মধ্যরাত পর্যন্ত কাজ করতে বাধ্য করতেন। তাকে বাড়ি নিয়ে যাবার পরিবর্তে ট্রুনিস প্রায় তার ছেলে গগিন্সকে অফিসে ছেড়ে চলে যেতেন। গগিন্স রাতে খুবই কম ঘুমাতেন, কারণ ডিস্কোটি প্রায় সকাল অবধি খোলা থাকতো এবং ডিস্কোর আওয়াজে তার ঘুম আসতো না। গগিন্সের বাবা অত্যন্ত হিংস্র ছিলেন। তার বাবা প্রায় তার এবং তার মায়ের উপরে নির্যাতন করতেন। উদাহরণস্বরূপ, একবার গগিন্স কানের একটা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। তার মা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ট্রুনিস তার পরিবারকে ঘৃণা করতেন এবং তিনি চাইতেন না যে তারা তার অর্থ ব্যয় করুক, এমনকি চিকিৎসার জন্য দরকার পড়লে তাও না। ডাক্তারখানা থেকে ফিরে আসার পরে গগিন্সের পিতা তার চোখের সামনে তার মাকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেন। গগিন্স যখন তার পিতাকে বাধা দিতে যায়, তখন তাকেও তার পিতার হাতে মার খেতে হয়। তিনি তার আঘাতের দাগগুলোকে লুকিয়ে রেখে স্কুলে যেতেন। ডেভিড গগিন্সের যখন 8 বছর বয়স হয়, তখন তার মা এটা বুঝতে পারেন যে তারা যথেষ্ট সহ্য করেছেন, আর নয়। আর তিনি ডেভিডকে নিয়ে ইন্ডিয়ানাতে চলে যান, কিন্তু সেখানে গিয়ে তারা গ্রামীণ আমেরিকার একটা বর্ণবাদী অংশের শিকার হয়েছিলেন। গগিন্স সেই শহরে একমাত্র কালো বাচ্চা ছিলেন এবং সেই কারণে সবাই তাকে সেখানে ঘৃণা করত। তার গায়ের রঙের কারণে তার মুখের উপরে বন্দুক অবধি ঠেকিয়ে রাখা হয়েছিল। গগিন্স এবং তার মাকে ইন্ডিয়ানাতে উৎপীড়ন এবং দারিদ্রতার সাথে সেখানে লড়াই করতে হয়েছিল এবং তাদের জীবন ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে। ছোটবেলায় ডেভিড গগিন্স তার বাবার কাছ থেকে যেই নির্যাতনের শিকার হয়েছিলেন, এর কারণে তার মধ্যে নার্ভের সমস্যা দেখা দেয়। তার শারীরিক অসুস্থতার কারণে তার চুল পড়তে শুরু করে এবং তার ত্বকের পিগমেন্টও তার নিজস্ব রং আস্তে আস্তে হারিয়ে ফেলে। ডেভিড গগিন্স তার স্কুল জীবনে পুরোটাই অসুখী ছিলেন। এরপর তার একদিন একজন এয়ারফোর্স নিয়োগকারীর সাথে দেখা হয় এবং এরপর তার জীবন পুরো বদলে যায়। এই নিয়োগকারী ডেভিডকে এটা বলেছিলেন যে তিনি একজন প্যারারেস্কিউ জাম্পার, যার কাজ হলো যুদ্ধে আহত পাইলটদেরকে উদ্ধার করা। এই নিয়োগকারী ডেভিডকে অনুপ্রাণিত করেছিলেন এবং এই কারণে ডেভিডের মধ্যে বিমান বাহিনীতে যোগ দেওয়ার একটা ইচ্ছা জাগে। ডেভিড এটা জানতেন যে বিমান বাহিনীতে ভর্তির জন্য যেই প্রতিভা অথবা প্রশিক্ষণের প্রয়োজন আছে তার সেটা নেই এবং তার মনে একটা সন্দেহ ছিল যে সে আদৌ সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কিনা। বিমান বাহিনীতে সুযোগ পাওয়ার পরীক্ষাটার নাম ছিল আর্মড সার্ভিসেস ভোকেশনাল অ্যাপটিটিউড ব্যাটারি অথবা অ্যাসভ্যাপ। এরপর ডেভিড নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবার একটা সিদ্ধান্ত নেয়।
তিনি তার মাথার চুল পুরো কামিয়ে ফেলেন এবং অ্যাসভ্যাব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটা লক্ষ্যকে লিখতে শুরু করেন। গগিন্স এই লক্ষ্যের তালিকাটাকে তার আয়নায় লাগিয়ে রেখেছিল এবং এই জিনিসটাকে তিনি অ্যাকাউন্টেবিলিটি মিরর হিসাবে নাম দেন। এই জিনিসটা প্রতিদিন তাকে তার লক্ষ্যগুলোকে মনে করিয়ে দিত এবং তার লক্ষ্যগুলোর প্রতি তাকে দায়বদ্ধ থাকতে সাহায্য করত। অ্যাকাউন্টেবিলিটি মিরর গগিন্সকে তার ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্য করেছিল। গগিন্সের জীবনের শুরুটা কঠিন ছিল, কিন্তু তিনি এটা ভালো করে জানতেন যে তিনি তার ভবিষ্যতের একটা পরিবর্তন করতে পারবেন। অবশেষে গগিন অ্যাসভ্যাব পরীক্ষায় পাশ করেন এবং সামরিক বাহিনীতে যোগদান করবার জন্য এক ধাপ এগিয়ে যান। কিন্তু গগিন্সের সামনে আরও বড় চ্যালেঞ্জ ছিল, কারণ তিনি সাঁতার জানতেন না এবং জলে ভয় পেতেন। এর সাথে তিনি মেডিকেল টেস্টেও পাশ করতে পারেন না, কারণ তার সিকেল সেল অ্যানিমিয়া ধরা পড়ে। আর এর সাথে গগিন্সের সেনাবাহিনীতে যোগদান করবার স্বপ্ন শেষ হয়ে যায়। গগিন্স এটা স্বীকার করেছিলেন যে মিলিটারি প্রশিক্ষণ ছাড়ার জন্য তিনি তার মেডিকেল টেস্টের অজুহাত দিয়েছিলেন, কিন্তু তার জলের প্রতি ভয় এবং সাঁতার না জানাও একটা বড় কারণ ছিল। এরপর গগিন্স ইন্ডিয়ানাপলিসে পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান হিসাবে কাজ করতে শুরু করেন এবং এখান থেকে তার স্বাস্থ্য আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। এই সময় তার শারীরিক ওজন 136 কেজি হয়ে যায়। এরপর গগিন্স একদিন একটা নোংরা রেস্টুরেন্টে আরশোলার বাসার উপরে ওষুধ ছড়িয়ে দেয়। এরপর ঝাঁকঝাঁক আরশোলা সেখান থেকে বেরিয়ে এসে তার গায়ের উপরে উঠে পড়ে। গগিন্স সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তার গা থেকে সব আরশোলাগুলোকে ছেড়ে ফেলে। এই পরিস্থিতিতে গগিন্স নিজেকে এটা প্রশ্ন করেন যে তার জীবন কোথায় চলে গেছে। তিনি এটা বুঝতে পেরেছিলেন যে তার নিজের জীবনের কোনো লক্ষ্য নেই এবং সেই কারণে তার একটা পরিবর্তনের দরকার আছে। সেই দিন গগিন্স বাড়ি ফিরে গিয়ে একটা টিভি ডকুমেন্টারি দেখছিলেন, যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। এই ডকুমেন্টারিতে নেভি সিলদের জীবন কভার করা হয়েছে এবং এটা দেখানো হয়েছে যে কিভাবে তারা সব থেকে একটা প্রাণঘাতী যুদ্ধ বাহিনী। তিনি এটা দেখেন যে কিভাবে কাদা, ঘাম এবং কান্নার মধ্যে দিয়ে সিলরা সংগ্রাম করতেন। তাদের মানসিক দৃঢ়তা দেখে তিনি অবাক হয়ে গেছিলেন। এই জিনিসটা গগিন্সকে প্রভাবিত করে এবং শো শেষ হওয়ার আগেই তিনি সারা দেশে নিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দেন তাদের প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য। এরপর গগিন্স এটা জানতে পারেন যে আসন্ন নেভি সিলের প্রোগ্রামটা 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। নেভি সিলে যোগদান করবার জন্য যেই রকম শারীরিক ওজনের দরকার ছিল, তার থেকে 107 পাউন্ড ওজন তার বেশি ছিল। তাকে যদি আসন্ন নেভি সিলের প্রোগ্রামে যোগদান করতে হতো, তাহলে 90 দিনের মধ্যে তাকে প্রতিদিন 1 পাউন্ডেরও বেশি ওজন কম করতে হতো। কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন। এরপর তিনি প্রতিদিন ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠতেন এবং ব্যায়াম করতেন। তারপর তিনি সুইমিং পুলে 2 ঘন্টা ধরে সাঁতার কাটতেন। তিনি জলে ভয় পেতেন এবং তিনি তার এই ভয়কে জয় করেছিলেন। তিনি জিমে যেতেন এবং সেখানে তিনি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতেন। এর সাথে তিনি অ্যাকাউন্টেবিলিটি মিররেরও সাহায্য নিয়েছিল, যেটা তাকে তার লক্ষ্যগুলোকে মনে করিয়ে দিত এবং এইভাবে তিনি সময়ের মধ্যেই তার ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন। এরপর তিনি সিলের প্রশিক্ষণের প্রোগ্রামে যোগদান করেন, যেখানে 120 জন প্রার্থীর মধ্যে কেবল 30 জন সিল অফিসার হবেন। এরপর কয়েক মাস অসম্ভব কঠিন শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জের পর গগিন্স তার তৃতীয় প্রচেষ্টায় একজন নেভি সিল হয়ে ওঠেন। নেভি সিল হয়েই গগিন্স তার জীবনে থেমে থাকেননি। এরপর তিনি দৌড়ানোর দিকে মন দেন এবং একদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তিনি 100 মাইল দৌড়ান। আমরা অনেকেই এত দূর দৌড়ানোর কল্পনা করতে পারি না। গগিন্স তার নেভি সিলের প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পেরেছিলেন যে মানুষের জীবনে সবথেকে বড় বাধা হলো তার মন। এরপর গগিন্স আল্ট্রা ম্যারাথনে দৌড়ানোর জন্য আগ্রহী হয়ে ওঠেন। আফগানিস্তানের সামরিক অভিযানে নিহত নেভি সিল অফিসারের পরিবারের জন্য অর্থ সংগ্রহ করবার জন্য তিনি তার প্রথম আল্ট্রা ম্যারাথনে দৌড়েছিলেন। গগিন্স তার দৌড়ানোর বিষয়টাকে হালকাভাবে নেননি। এর পরিবর্তে তিনি বিশ্বের সবথেকে কঠিন রেস ব্যাড ওয়াটার 135-এ দৌড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। গগিন্স তার জীবনে এর আগে একটানা 26 মাইলের বেশি দৌড়ায়নি। অতএব তিনি যখন ব্যাড ওয়াটার 135-এ দৌড়ানোর একটা সিদ্ধান্ত নিয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তিনি তার শরীরের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে শুরু করে। তার পায়ের হাড়ও ভেঙে যায়, কিন্তু তিনি তার দৌড়ানো থামাননি এবং অবশেষে তিনি তার দৌড় পুরো শেষ করে থামেন। ডেভিড গগিন্স এটা বলেছেন যে আপনি যদি এটা মনে করেন যে আপনি আপনার কাজে আপনার 100% দিয়েছেন, তাহলে আপনি আপনার কাজটাকে চালিয়ে যান। আপনি যদি এই জায়গাটা অতিক্রম করতে পারেন, তাহলে আপনি সব সীমাবদ্ধতা এবং বাধাগুলোকে ভেঙে জীবনে এগিয়ে যেতে পারবেন। ডেভিড গগিন্স এটা বলেছেন যে জীবন আমাদের দিকে যেই সমস্যাগুলোকে ছুঁড়ে দেয়, আমাদেরকে সেইগুলোর সাথে মোকাবেলা করতে হবে। 36 জন আফ্রিকান আমেরিকানদের মধ্যে গগিন্স হলেন একমাত্র এমন ব্যক্তি যিনি নেভি সিল অফিসার হতে পেরেছিলেন। তার সময় তিনি শুধুমাত্র একজন আফ্রিকান আমেরিকান আল্ট্রা ম্যারাথন রানার ছিলেন।
এরপর একটা সময় গগিন্সের হৃদরোগের কিছু সমস্যা দেখা দেয় এবং এই সময় তিনি নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য উপায় দেখতে থাকেন। তিনি একটা পুল আপ এক্সারসাইজের বিশ্ব রেকর্ড করবার সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী তিনি অনুশীলন করেন। এরপর 2013 সালের 20 জানুয়ারি গগিন্স 17 ঘন্টা 16 মিনিটে 4030টি পুল আপ মেরে একটা বিশ্ব রেকর্ড স্থাপন করেন। ডেভিড গগিন্স এটা বলেছেন যে মানুষ জীবনে সফল হওয়ার জন্য অনেক সময়তেই একটা শর্টকাট উপায় খোঁজে। কখনো কখনো হয়তো এই শর্টকাট উপায়গুলো আমাদের জন্য সাফল্য এনে দিতে পারে, কিন্তু গগিন্সের মতে এটা আমাদের স্বনিপুণতাকে সীমিত করে দেয়। তিনি বলেছেন আমাদেরকে জীবনে কঠোর পরিশ্রম করবার দিকে মনোযোগ দিতে হবে। আপনার আবেগ, আবেশ এবং প্রতিভা বাস্তবে তখনই ঠিকঠাক কাজ করবে আপনি যদি কাজ করবার এবং পরিশ্রম করবার একটা মানসিকতা রাখেন। গগিন্সের শুরুর জীবনটা অনেকটাই কষ্টের ছিল, কিন্তু তার সত্ত্বেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার জীবনের লক্ষ্যগুলোকে অর্জন করতে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি তার জীবনের শুরুটা একজন পেস্ট কন্ট্রোলার টেকনিশিয়ান হিসাবে করেন, কিন্তু এরপর তিনি জীবনে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। তিনি সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা অভ্যেস তৈরি করেন, নিজের ওজন কমান, পড়াশোনা করেন এবং নেভি সিলে যোগদান করেন। গগিন্স তার জীবনে এটা বলেছেন যে আপনাকে জীবনে অজুহাত দেখানো বন্ধ করতে হবে। জীবনে নিজের পরিবারের প্রতি দায়িত্ব নেওয়া, একটা চাহিদাপূর্ণ চাকরিতে কাজ করা, এই বিষয়গুলোর প্রতি অজুহাত দেওয়ার পরিবর্তে আমাদেরকে এগুলোকে একটা জীবনের অংশ হিসাবে মেনে নিতে হবে। গগিন্স সকালের সময়টাকে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হিসাবে এটাকে বর্ণনা করেছেন। আপনি যদি আপনার সকালকে জয় করতে পারেন তাহলে আপনি আপনার দিনটা জিততে পারবেন। সাধারণত গগিন্স ভোর 4টের সময় ওঠেন এবং তারপর তিনি 6 থেকে 10 মাইল দৌড়ান। এরপর তিনি 5:15 নাগাদ ফিরে এসে স্নান করেন, তারপর ব্রেকফাস্ট করেন এবং পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করেন। গগিন্স কাজে যাওয়ার জন্য 25 মাইল সাইকেল চালান এবং 7:30টার সময় তিনি ডেস্কে পৌঁছান। এরপর তার মধ্যাহ্ন ভোজনের পর গগিন্স নয় জিমে যান, নয় সমুদ্র সৈকতে আরও 6 মাইল দৌড়াতে যান। তারপর কাজের শেষে তিনি সাইকেল চালিয়ে নিজের বাড়ি ফিরে যান। প্রতিদিন গগিন্স ব্যর্থ না হয়ে 50 মাইল সাইকেল চালান, 10 মাইল হাঁটেন এবং এরপর নিজের কাজগুলোকে করেন। এই রুটিনটা দেখে এটা স্পষ্ট হয়ে যায় যে মানুষ চাইলেই সর্বদা ইতিবাচক অভ্যেসগুলোকে নিজের জীবনের একটা অংশ হিসাবে এটাকে গড়ে তুলতে পারবেন। গগিন্স তার বইতে এটা বলেছেন, একবার যখন আপনি আপনার জীবনে একটা লক্ষ্য সম্পন্ন করে নেবেন, আপনি তখন জীবনে থেমে থাকবেন না। আপনি আপনার জন্য আরেকটা লক্ষ্য সেট করুন এবং সেটাকে অর্জন করবার জন্য কাজ করুন। আপনি যদি আপনার প্রথম লক্ষ্য অর্জনের পর সন্তুষ্টি অনুভব করেন তাহলে আপনার জীবন থেমে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।